আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশকে $10 বিলিয়ন সারবে, যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন বলছে। যদি বিক্রি না করে বাংলাদেশ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরপূর্বক দখল করে ফেলতে হবে। তাদের একটা ত্রিশক্তি সামরিক বাহিনী আছে, এটাকে বলা হয় 33 ইনফেন্ট্রি কোর। ওদের এই 33 ইনফেন্ট্রি কোর আর হচ্ছে S-400 ডিপ্লয় করে তারা নাকি রংপুর দখল করে নিবে। যে বড় বড় মূর্তি বানাচ্ছে এবং সেই মূর্তি ভারতীয় কমিশনার এসে উদ্বোধন করতেছে। এত বড় মূর্তি, তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। ইন্ডিয়ার 1 নাম্বার যে বুদ্ধিজীবী, তার নাম ভারত কর্নার, সে বলছে এই কথা। হয় টাকা দিয়ে বিক্রি করবা রংপুর, আর নাহলে রংপুর আমরা দখল করে নিব। এরপরে বলবো আর জগন্নাথনের কথা, সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য হোমল্যান্ড করা হবে। রংপুর দখলের ষড়যন্ত্রটা খুব বিস্তারিত ভাবে আমি টিভিতে এবং অন্যান্য জায়গায় বলেছি, বাট আজকে আরেকবার আপনাদেরকে বলবো, এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। তারা ওখানে যেটা করতেছে যে বড় বড় মূর্তি বানাচ্ছে এবং সেই মূর্তি ভারতীয় কমিশনার এসে উদ্বোধন করতেছে। এত বড় মূর্তি কলকাতাতেও নাই, কিন্তু বাংলাদেশের গাইবান্ধাতে এই মূর্তি করতেছে তারা, এবং এই মূর্তি করার কোনো পারমিশন অথবা কোনো ধরনের তোয়াক্কা তারা করছে না ওই জায়গায়। কিন্তু মানুষের মনে প্রশ্ন, জনতার মনে প্রশ্ন, যে হঠাৎ করে এই জিনিসটা কেন হচ্ছে? ভাইয়া, এটা হঠাৎ করে হচ্ছে না, এটা একটা সুদীর্ঘ পরিকল্পনা। এই সুদীর্ঘ পরিকল্পনার শুরু যেভাবে হয়েছে, এটাকে বলে R2P, মানে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের উসিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেকোস্লোভাকিয়া দখল করছিল সুদেটানল্যান্ড দিয়ে। এই R2Pর উসিলায় ক্রিমিয়া দখল করছিল পুতিন। এই R2Pর উসিলায় লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে নেটো বাহিনী। এই R2Pর উসিলায় হায়দ্রাবাদ এবং সিকিম দখল করছে এই ভারত, ইন্ডিয়া। সুতরাং এই কারণে তারা যেটা পরিকল্পনা করছে এই জায়গায়, সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর নামে যে চিকন করিডোরটা আছে, এই করিডোরটার উপরেই হচ্ছে তিব্বত এবং চায়না। তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। এখন এইটা যদি তারা উপর থেকে কেটে দেয়, তাহলে কি হবে? মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর যোগাযোগ করতে পারবে না। এখন কেউ যদি ওপর থেকে কেটে দেয়, আপনি তো উপরে গিয়ে চায়নাকে হারায় এটা খালি করতে পারবেন? চায়না তো উপরে আছে, আপনি তো উপরে যেতে পারতেছেন না, তাহলে নিচ দিয়ে যাওয়া লাগবে এটা খালি করার জন্য অথবা দখল করার জন্য। এই নিচ দিয়ে যাওয়ার জন্য তার রংপুর ডিভিশন দরকার। এই রংপুর ডিভিশনটা তার দরকার এই কারণে সে যেটা বলছে, বাংলাদেশকে $10 বিলিয়ন সারবে, যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন বলছে। যদি বিক্রি না করে বাংলাদেশ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরপূর্বক দখল করে ফেলতে হবে। তাদের একটা ত্রিশক্তি সামরিক বাহিনী আছে, এটাকে বলা হয় 33 ইনফেন্ট্রি কোর। ওদের এই 33 ইনফেন্ট্রি কোর আর হচ্ছে S-400 ডিপ্লয় করে তারা নাকি রংপুর দখল করে নেবে। আমি বলি নাই, বানায় বলি নাই, শুভেন্দু বলে নাই, বাংলাদেশে গাজাপট্টি বলা সস্তা ইন্ডিয়ান পলিটিশিয়ান বলে নাই। ইন্ডিয়ার 1 নাম্বার যে বুদ্ধিজীবী, তার নাম ভারত কর্নার, সে বলছে এই কথা। হয় টাকা দিয়ে বিক্রি করবা রংপুর, আর নাহলে রংপুর আমরা দখল করে নিব। এরপরে বলবো আর জগন্নাথনের কথা, সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য হোমল্যান্ড করা হবে, বাংলাদেশকে 2 ভাগে ভাগ করা হবে। রংপুর নিয়ে হবে হচ্ছে হিন্দু বাংলাদেশ, আর বাকি হবে মুসলমান বাংলাদেশ। হিন্দু বাংলাদেশের যে অংশটা তারা দাবি করতেছে রংপুর, ওখান থেকে 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে। আর পুরা বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে তারা ওখানে পুনর্বাসন করবে হিন্দু বাংলাদেশে। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য পত্রিকায় এসে বলছে যে এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, এটার জন্য শুধুমাত্র রংপুর কেন দখল করব? চট্টগ্রামের যে ফেনী আছে, ফেনী দিয়ে কাট করে দিব, ত্রিপুরা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে হিন্দু বাংলাদেশ 2 হবে। ওপরে হিন্দু বাংলাদেশ 1, নিচে হিন্দু বাংলাদেশ 2, আর মাঝখানে শুধু আমরা থাকবো। আমরা কি এটা মেনে নিব? এটাকে মেনে নেওয়া সম্ভব? রংপুর দিতে রাজি আমরা, চট্টগ্রাম দিতে রাজি? তাহলে এখন উপায় কি? উপায় একটাই, সেটা হচ্ছে এই যে শুরু থেকে জনতার দলের ডে 1 থেকে আমরা 2টা জিনিস বলছি। আমাদের মাননীয় চেয়ারম্যান বলছে, আজকে যদি আমাদের কাছে এই যে আজকে যে 10C কিনতেছি আমরা, এইটা যদি আমাদের হাতে আগে থেকে থাকতো, তাহলে একটা রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতো না। আজকে 7 লাখ রোহিঙ্গা প্রবেশ করছিল, এখন এটা 12 লাখ হয়ে গেছে। এই যে রোহিঙ্গা আমরা একবার একসেপ্ট করছি, এইটাকে হেমন্ত বাবু এবং শুভেন্দু বাবু, হেমন্ত বাবু হচ্ছেন আসামে আর শুভেন্দু বাবু হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 96 লাখ রেডি করছে,
আর আসামে শুভেন্দু বাবু 19 লাখ রেডি করছে। আমি বলছি না, মন গড়া বলছি না, রেকর্ডেড। হেমন্ত বাবু পরিষ্কার বলছে, রাতের অন্ধকারে আমরা সীমান্তে নিয়ে আসি, এনে ধাক্কা দিয়ে ঢুকে দেই। তাদেরকে ঢুকে দেই যারা বেওয়ারিশ ইন্ডিয়ান, যাদেরকে আমরা চাই না, তাদেরকে নাম দেওয়া হচ্ছে বাংলাদেশি, দিয়ে এটা ঢুকে ফেলতেছে। আমরা কি আরো 1,15,00,000 নিতে পারবো? এটা কি নেওয়া সম্ভব? জায়গা আছে? সুতরাং এইটা গ্রহণ করা যাবে না। তো এই থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে ঘরে ঘরে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। জনতার দলের প্রথম যে দাবি ছিল, যে চাওয়া ছিল, যেটা আজ থেকে 1 বছর আগে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে বিপদ আমরা বুঝতে পারছি না, আমাদের প্রত্যেকটা ইয়াং যে জেনারেশন আছে তাদেরকে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা প্রস্তুত থাকতে পারে। আর যেদিন আমরা ঘরে ঘরে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে রেডি করে রাখতে পারবো, সেই দিন ভারত আমাদের দিকে চোখে চোখ তুলে কথা বলবে, আমাদেরকে হুমকি দিয়ে কথা বলবে, সেই দিন শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা এর আগেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরও কিয়দাংশে ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হলে জনতার দলের দেয়া মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রোগ্রাম সরকারকে গ্রহণ করতেই হবে। আপনারা কি চান? এটা কি আমাদের দরকার আছে? তাহলে আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান। এটা দরকার আছে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য, আমাদের বউ বাচ্চা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য। আমরা কোনো দেশের সহায়তা চাই না, আমরা কোনো দেশের অধীন হতে চাই না, আমরা গোমূত্র পান করতে চাই না। আমরা কি চাই? আমরা অবশ্যই এটা করতে চাই না। তার আমরা যে ভয়টা পাচ্ছিলাম তিস্তা ব্যারেজের ব্যাপারে, মানে যখন পানির দরকার তখন পানি দিবে না, আর যখন পানির দরকার নাই তখন বাঁধ খুলে দিবে। তো আমরা আজকে নিউজে যেটা দেখলাম যে তিস্তা ব্যারেজের যে সুইচ গেট গুলো আছে সেগুলো নাকি সব খুলে দিয়েছে আজকে। তো ভয়াবহ বন্যার আশঙ্কা করছে। এই ব্যাপারটা, এই যে পানি সন্ত্রাস বা হাইড্রো হেজিমনি, এই ব্যাপারটার সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই। যে আপনাকে ধন্যবাদ। ইনফ্যাক্ট জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এটাকে বলা হয় লেন পিরিয়ড বা শুষ্ক মৌসুম, যে সময় পানির কোনো ধরনের চাপ থাকে না বা পানি পাওয়া যায় না। জুন থেকে মানে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা পানির প্রচণ্ড মানে প্রবাহটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। ডালিয়া ব্যারেজের গেটগুলি, স্লুইস গেটগুলি খুলে দেওয়ার কারণ কিন্তু মানে বাংলাদেশ ইচ্ছা করে খুলে দেয় না। যখন থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তখন এই গেটগুলি খুলে দেওয়া হয়। তো খুব সম্ভবত আজ থেকে 3 দিন আগে বা 4 দিন আগে আমরা দেখেছি যে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে, এবং এখন সম্ভবত 5-7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সো এটা খুবই মানে নিয়তি নির্ভর একটি বিষয়। আমাদের সবসময় এই সময়টা ভোগান্তির ভিতরে যেতে হয়। আপনি জানেন যে পুরা বাংলাদেশে 20 থেকে 30% এরিয়া এটা আপনার ঝুঁকিপূর্ণ বন্যার কবলে পড়ে। কোনো কোনো সময় 55 থেকে 60% এরিয়া পানিতে ডুবিয়ে যায়। সো এটা গতানুগতিকভাবে অন্যান্য বছর যা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম কিছু নয়। সরকারের কি ধরনের বন্যা প্রস্তুতি নেওয়া উচিত? সরকারের বন্যা পরিস্থিতি নেওয়ার সামর্থ্য এর মধ্যে নাই। সুতরাং আমাদের ফি বছর যে কাজটা করতে হয়, এই বন্যা উপদ্রুত এলাকাতে ত্রাণ বিতরণ বা সামান্য কিছু সহায়তা, এছাড়া কোনো কিছুই করার নেই। তবে একটা জিনিস আমি খুবই মানে মনে করি যে একটা ভালো সমাধান হতে পারতো। যেমন আমি তো তিস্তা পাড়ের মানুষ, এবং তিস্তা পাড়ের আপনার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষকছা ইউনিয়ন, এখানে আমি চাকরিতে থাকা অবস্থায় 50 কোটি টাকা ব্যয়ে 2.62 কিলোমিটার বাম তীরে একটা বাঁধ করেছিলাম। এই বাঁধটা পুরো তিস্তা নদী বরাবর একমাত্র বাঁধ এখন, এবং এটার সুফল কি, যখনই পানি এই বাঁধটা অতিক্রম লোকালয়ে ঢুকে যায়, সকালে ঢুকলে বিকালে পানিটা নেমে যায় এবং কোনো পার ভাঙে না। সো এখন সরকার যদি আগাম কোনো ব্যবস্থা নিতে চায়, তিস্তা মহাপরিকল্পনা হবে, কবে হবে না হবে সেদিকে না তাকিয়ে, যেসব ইউনিয়ন বা যেসব এলাকা তিস্তা নদীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন আমার নির্বাচনী এলাকা আদিতমারী কালীগঞ্জ, সেখানে 4টা ইউনিয়ন, 4টা ইউনিয়নে 2টি ইউনিয়নে এই বাঁধ, যদি একটা করে ইউনিয়নে এরকম 50 কোটি টাকা করে দিয়ে যদি তিস্তা বরাবর যদি 16টা ইউনিয়ন থাকে, এখানে যদি 16টা বাঁধ করা যায়, তাহলে খরচ হবে মাত্র 400 কোটি টাকা দিয়ে। 400 কোটি টাকা। বাংলাদেশ সরকার যে চায়নাকে বারবার ডেকে আনতেছে, না, চায়না ডাকবে, ভারত আসবে, ঝামেলা করবে, এগুলি সবই বাস্তবতা, এগুলিকে মেনেই তো চলতে হবে। বিকল্প কি স্যার? তাহলে তিস্তা ওই যে লেন পিরিয়ডে এত পানি পাবো,
এই সময়ে এই আচরণ করতে হবে, এই সময় স্ট্রেস করতে, এগুলি দিয়ে যখন তিস্তাপাড়ের মানুষ তারা যখন মানে চাষাবাদ করবে তখন তো সবই তখন একটা প্রশ্নই বলবে যে আমাদের সবই তো বুঝলাম, কিন্তু আমার পানি কোথায়, এর উত্তর তো নাই। সুতরাং এইসব হাইপোথেটিক্যাল কথাবার্তা তাদের কাছে এটা একটা ইউটোপিয়ান বিষয় মনে হয়। সুতরাং আমি চাই যখন আমার পানি দরকার আমি পানি পাবো, যখন আমার পানির দরকার নেই তখন যেন আমার ঘর বাড়ি ভেসে না যায়। এই দুইটা সিম্পল চাওয়া তো। তাহলে পদ্মা ব্যারেজের যে খরচ তার চেয়ে তিস্তা ব্যারেজের খরচ 3/1 এটা নিজে না করে চায়না দিয়ে কেন করাচ্ছে? এটা চায়না দিয়ে করাচ্ছে আমরা তো তেমন কোনো লক্ষণ শুনলাম যে তিস্তার ব্যাপারে সরকার মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করে আসছেন, সহযোগিতা করবেন, তো সমঝোতা স্বাক্ষর হয়েছে, চুক্তি হয়েছে, এখনো তো প্রগ্রেসিভ বা কোনো কিছু ডেফিনেট আকারে আসেনি। সুতরাং আমি মনে করছি এই জল্পনা কল্পনা গবেষণা যাই হোক না কেন, আমি যে ছোট্ট একটা সলিউশন আমি রিকমেন্ড করলাম, আমি আমার এলাকা যদি 50 কোটি টাকা দিয়ে একটা ইউনিয়নকে রক্ষা করার মতো ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ, তাহলে সরকারের জন্য মাত্র 400 কোটি টাকা কোনো টাকা, এই টাকাটা বরাদ্দ দিক, তাহলে 5 বছর 3 বছর অন্তত এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং এরকম একটা জরুরি ব্যবস্থা নেওয়াটা, আপনি দেখুন খবর নিয়ে দেখুন যে আদিতমারির মহিষকচা ইউনিয়নে গত 3 বছর ধরে কোনো মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই তিস্তা পারে অন্যান্য জায়গায় যদি লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। রাজনৈতিক মানে রেটরিক বলে, জেদ ধরে, সংসদে টেবিল চাপড়িয়ে, এত সুন্দর কথা দিয়ে, কোনো হাওয়াই মিঠাই টাইপের কথা দিয়ে মানে আমাদের তিস্তা পাড়ের মানুষকে বারবার আশান্বিত করার কোনো মানে হয় না। ডু সামথিং, যেটার কোনো, আজকে বাজেটে ঘোষণা করা উচিত যে তিস্তা প্রজেক্টের জন্য, তিস্তা পরিকল্পনার জন্য আমাদের সেনাবাহিনী দিয়ে এই প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব, বাইরের কোনো এক্সপার্ট দরকার নেই, কোনো দরকার নেই। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ভিসা অফিস ভারতেরটা খুলে দেওয়া হয়েছে এবং প্রচুর লোকজন ভিসার জন্য লাইন দিচ্ছে, কিন্তু আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে, গবেষক হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, ভারতে কি বাংলাদেশি মুসলমান পরিচয় দিলে পরে বাংলাদেশের মুসলমানরা কোনো বিপদে পড়তে পারে কিনা, এই ব্যাপারে কি সরকারের কোনো সতর্কতা জারি করা উচিত কিনা? না, সরকারের সতর্কতা জারি করা উচিত না। আসলে দেখুন, আমাদের আসলে চিকিৎসার কারণে মূলত যায়, এটার সাথে অন্যান্য ভ্রমণ টমন বা কেনাকাটার বিষয় থাকে। আপনি খেয়াল করেছেন কি না যে এখানে যখন টুরিস্ট ভিসা চালু হলো, কলকাতা শহরে কিন্তু ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ শুরু করছে আনন্দে। এটা আমরা বুঝি তাদেরও জীবিকার বিষয়টা। তো সুতরাং এখানে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তো একদম ক্লোজড, কোনো কিছুই নাই, ডেডলক একটা অবস্থায় চলে গেছে। সেখানে দীনেশ ত্রিবেদী আসলেন, চমৎকার কথা, মানে আপনিও বলেছেন যে একই আকাশ একই বাতাস। হ্যাঁ, কিন্তু আমাদের একটা জিনিস আমরা খুব ক্লিয়ার, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, কিন্তু পদ্মা কিন্তু সৎ মা। আমরা মানে 2 মা এক হলে এরকম বিরূপ আচরণ হওয়ার কথা ছিল না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে উদ্যোগটাকে স্বাগত জানাতে হবে। ভারত বৃহত্তম প্রতিবেশী দেশ, গণতান্ত্রিক দেশ, তারা যদি এগিয়ে না আসে তাহলে বাংলাদেশের মতো ছোট দেশ, যারা বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, কিন্তু এই নির্ভরশীলতাকে দুর্বলতা ভাবলে চলবে না। পারস্পরিক সহযোগিতা সম্পৃক্তির মাধ্যমে যদি কোনোদিন সম্পর্কটা ভালো করা যায়, সেক্ষেত্রে ভারত সরকারের, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে দীনেশ ত্রিবেদী একজন সিজন পলিটিশিয়ান এবং তাকে মন্ত্রিত্বের স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে এখানে একটা ইন্ডিকেশন পজিটিভ পাওয়া যাচ্ছে। কিন্তু সাইড বাই সাইড সীমান্তে যে নোংরামি হচ্ছে, এটা তো কোনো মানে বেকারণে পড়ে না। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যেখানে বাহিনীরা নাগরিকত্ব ঠিক করে। এখানে সমাজতত্ত্ব কোনো গুরুত্ব পাচ্ছে না। এখানে পারিবারিক 1000 বছরের যে প্রতিবেশীর সাথে এক দেশের সাথে অন্য দেশের মানুষের যে সম্পর্ক, সেটাকে ইগনোর করা হচ্ছে। মানে কি বলে, এনআরসি, তারপরে সিএ, এসআইআর, এগুলোর মাধ্যমে এই মুসলমানদেরকে বহিষ্কার করার। সো এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু আর প্রকারান্তে এখানে এসে একই আকাশ একই বাতাস এবং ভিসা চালু করে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে ভারতকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, পুরো বাংলাদেশে এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করছে। সুতরাং এখানে সরকার এবং জনগণকে, সরকারও যদি কোনো পদক্ষেপে ভুল চাল দেয় তাহলে জনগণ কিন্তু সহজে এটা বুঝতে পারবে। মানুষ এখন অনেক সচেতন। সুতরাং আমি মনে করি ওকে, গুড সেন্স শুড প্রিভেইল এট দ্য এন্ড। দিন শেষে যদি গুড সেন্স প্রিভেইল করে তাহলে সেখানে আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। এখানে উভয় সরকারকে এগিয়ে আসতে হবে এবং জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমি আশা করছি যে বাংলাদেশে যারা যাচ্ছেন